নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইনাল স্টাডিতে। তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রাইমারি টেট 2024 এবং প্রাইমারি ইন্টারভিউ এর জন্য কিন্তু আমরা ক্লাস করাচ্ছিলাম, তাই তো? তো সামনে কিন্তু তোমাদের প্রাইমারি এক্সাম রয়েছে, ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই মাসের মধ্যেই দিয়ে দেবে, অক্টোবর মাসে। ওকে, তো তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো এবং প্রাইমারি ইন্টারভিউ এর একটা নোটিশ কিন্তু পুজোর পরে আসার প্রবল সম্ভাবনা আছে, সেহেতু অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। অলরেডি দেখো বলতে বলতে আপার প্রাইমারির কিন্তু প্যানেল বেরিয়ে গেছে, কাউন্সিলিংও হবে, তারা জয়নিং পুজোর মানে মধ্যেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? পুজোর আগেই কিন্তু তারা জয়নিং করে যাবে। এরকমভাবে কখন ইন্টারভিউ নোটিশ চলে যাবে, তুমি চলে আসবে বুঝতেও পারবে না, ঠিক আছে? কে কি বলছে, কে বলছে আসবে না, কে বলছে ভুয়া খবর, বলছে প্রতি বছরই প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে মানছি, কিন্তু মাথা রাখবে সামনে ইলেকশন আছে, 2026 একটা ইলেকশন আছে, সেহেতু 2025 সালে একটা রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই হবে প্রাইমারিতে, ঠিক আছে? অবশ্যই হবে। সেহেতু অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, এবং যারা প্রাইমারি টেট পাস করতে পারোনি, এটা কিন্তু লাস্ট ধরে নাও। তোমরা যদি টেট হয় এবছর, তাহলে এই বছর কিন্তু লাস্ট হবে। 2025 সালে কিন্তু টেট না হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। সেহেতু ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ভালোভাবে কিন্তু পড়াশোনা করে জাস্ট টেট যদি একদম মিনিমাম একটা নাম্বার 90 পেয়েও যদি পাস করো, তাহলেই হবে, ঠিক আছে? বাদ বাকি তোমরা একাডেমিক বা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে কিন্তু ট্রেনে নিতে পারবে। ওকে, তো আমাদের এই চ্যানেলে ইন্টারভিউ প্রিপারেশন কি ধরনের প্রশ্ন আসতে পারে, অ্যাপটিটিউড টেস্ট বা যেটাকে বলা হয় ডেমো ক্লাস, সেটা কি করে করতে হয়, সব রকমই কিন্তু আমরা ক্লাস করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, অধ্যায় ভিত্তিকভাবে। তো যারা যারা প্রাইমারি রিলেটেড, যারা মানে জব চাও বা প্রাইমারি টিচার হতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রাইমারি সমস্ত আপডেট, প্রাইমারি সমস্ত টেটের ক্লাস এবং ইন্টারভিউ ক্লাস এই চ্যানেলে কিন্তু আপলোড করা হচ্ছে প্রতিদিন রেগুলার বেসিস। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো ইন্টারভিউতে আস্ক করা, ঠিক আছে? বিগত বছরে আক্স করেছে, এবং তোমার মানে সামনেও কিন্তু যে ইন্টারভিউ আছে সেটাতে কিন্তু আক্স করবে। এবং এই প্রশ্নগুলো অলসো ইম্পর্টেন্ট ফর তোমাদের প্রাইমারি টেট 2024। তো তোমরা সকলেই জানো বাংলা বাংলা টপিকটার উপরে একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রায় 30টা মার্ক কিন্তু তোমার থাকে। ওকে, এই 30টা মার্কের মধ্যে কিন্তু তোমার বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন হয়, সেহেতু বাংলা ব্যাকরণটা অবশ্যই পড়তে হবে। তো আজকে আমরা প্রায় 25টা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। আজকে শরীরটা একটু খারাপ, হ্যাঁ, একটু সমস্যা যদি হয় ভয়েসে, তাহলে একটু তোমরা কোঅপারেশন করে নিও। ওকে, আশা করছি অতটা সমস্যা হবে না। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে বাক্য। ওকে, এটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজের যে মেইন যে ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি, বাক্য বা সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান, ঠিক আছে? উপকরণ আর উপাদানের মধ্যে পার্থক্য আছে। উপাদান হচ্ছে তোমার ধ্বনি। ওকে, ধ্বনি মানে যেটা সাউন্ড, সাউন্ড কাকে বলে বা ধ্বনি কাকে বলে? আমাদের বাক যন্ত্র দিয়ে উচ্চারিত যা কিছু, ঠিক আছে? সেটা আমি উচ্চারণ করলাম, ও, মানে এরকম আমি জাস্ট সাউন্ড করছি, এগুলো হয়ে গেল তোমার ধ্বনি। ওকে, আর ভাষা মানে তো বুঝতেই পারছো। আর বাক্য কোনটা না, বাক্য হচ্ছে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন নিজের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটা অর্থপূর্ণ হয়, ঠিক আছে? অর্থপূর্ণভাবে তোমার মনের ভাব প্রকাশ করে, তখন সেটাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলে থাকি। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার দেখো, ভাষার বৃহত্তম একক কি? ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। অবশ্যই বৃহত্তম হচ্ছে বাক্য, আর ক্ষুদ্রতম যদি বলে তাহলে হচ্ছে ধ্বনি। সকলেই জানো ধ্বনি, তারপর হচ্ছে তোমার কি, ধ্বনি থেকে তারপর তোমার বর্ণ। ওকে, প্রথমে ধ্বনি, তারপর হচ্ছে বর্ণ, তারপর কি, তারপর যে শব্দ, তারপরে কিন্তু বাক্য, এরকম হয় কিন্তু বর্গ চাপে। সেহেতু ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে তোমার ধ্বনি, এবং বৃহত্তম একক হচ্ছে বাক্য। আশা করি বুঝতে পেরেছো ধ্বনি কাকে বলে, একটু আগেই বলে দিলাম। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান, মৌলিক উপাদান সেটা হচ্ছে শব্দ। ওকে, শব্দ, শব্দ কাকে বলে না, কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন তাদের আমরা শব্দ বলি। শব্দকে ইংলিশে বলে অর্ড। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তোমাদের ইন্টারভিউ বোর্ডে এইভাবে আস্ক করে, বলতো বাক্যের মৌলিক উপাদান কোনটি, ঠিক আছে? বাক্যের সর্বোচ্চ ক্ষুদ্রতম একক কোনটি, ঠিক আছে? বৃহত্তম একক কোনটি, এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু করে, সেহেতু তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। আর তুমি যদি বাংলায় অনার্স চাও, তাহলে তোমাকে তো এই সমস্ত প্রশ্ন করবেই, কমনলি তোমরা ধরে রাখতে পারো। যারা বাংলা ব্যাকগ্রাউন্ডে ছিল বা বাংলা দিয়ে অনার্স করেছো বা পড়াশোনা করেছো, তাদের এই প্রশ্নগুলো করবে। তাছাড়া এমনিও জেনারেলি ছেলেমেয়েদের কিন্তু, মানে সব ক্যাটাগরি ছেলেমেয়েদের কিন্তু এই সমস্ত ব্যাকরণ থেকে, ইংলিশ ব্যাকরণ থেকে, ম্যাথের কিছু জায়গা থেকে, ঠিক আছে, ইবিএস এর কিছু জায়গা থেকে, সিডিপির কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রাইমারির জন্য কিন্তু অলসো হেল্পফুল। ওকে, অবশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে।
নেক্সট আমরা পড়লাম বাক্যের মূল উপকরণ, পড়লাম আমরা শব্দ। ওকে, তাহলে বাক্যের মূল উপাদান এবং উপকরণ দুটোই কিন্তু হয়ে গেল শব্দ। নেক্সট 8 নম্বর দেখো, 8 নম্বর কি বলছে, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? শব্দ। কি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। ওকে, দেখো গুলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেলবে না। ভাষার ক্ষুদ্রতম একক যদি বলে তাহলে হবে ধ্বনি, আর যদি বাক্যের বলে তাহলে হয়ে যাবে শব্দ। কি হবে? শব্দ। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং সরি কি বললাম, বাক্যের, ঠিক আছে, বাক্যের ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি বললাম, শব্দ। ওকে, বা একক। তাহলে আমরা এখানে অনেকগুলোই কিন্তু পেয়ে গেলাম। ভালো করে একবার আমরা ক্লিয়ার করে নিই ব্যাপারটা। বাক্যের মূল উপাদান কোনটি? সেটা হচ্ছে শব্দ। বাক্যের মূল উপকরণ কোনটি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। তাহলে সবগুলো হয়ে যাবে শব্দ, এগুলো গুলিয়ে ফেলবে না। ওকে, ভাষা বললে সেটা কিন্তু উল্টে যাবে, ভাষা বললে সেটা হয়ে যাবে ধ্বনি, বাক্য বললে হয়ে যাবে শব্দ। ওকে, আবার এই যে শব্দের যদি বলা হয় উপাদান তাহলে হয়ে যাবে কি? ধ্বনি। ঠিক আছে, আমি যেটা বললাম প্রথমে ধ্বনি আসছে, ঠিক আছে, সব ক্ষেত্রে ধ্বনি আসছে, তারপর কি আসছে? শব্দ আসছে, তারপর কি আসছে? তারপরে ধ্বনি, তারপর হচ্ছে বর্ণ, ঠিক আছে, ধ্বনি তারপর বর্ণ, তারপর শব্দ, তারপরে বাক্য। এইভাবে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, শব্দের মূল উপকরণ কোনটি? শব্দের মূল উপকরণ হচ্ছে তোমার ধ্বনি। ওকে, নেক্সট দেখো, শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলা হয়? ধ্বনি নির্দেশক, যেই নির্দেশক মাধ্যমে ধ্বনিকে নির্দেশ করা হয় সেগুলো হচ্ছে বর্ণ, মানে ধ্বনির লিখিত রূপ। এক কথা বলা হচ্ছে বর্ণ কাকে বলে না, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এগুলো এগুলো তোমাদের ধরবে, ঠিক আছে। মনে হবে যে জেনারেলি তো বাক্য কাকে বলে পারবো না আমি, শব্দ কাকে বলে পারবো না, দেখবে ওই জায়গায় যখন তোমাকে বলবে না যে ধ্বনি কাকে বলে, তুমি গুলিয়ে ফেলবে ফট করে, মানে তোমার মাথায় ওই শব্দগুলো আসবে না যেগুলো তুমি এখন বলে দাও। ঠিক আছে, সেহেতু নিজেকে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তার কারণ ওই সময় নার্ভাস কাজ করে, পারবো কি না, ঠিক হবে কি না, ঠিক আছে, সবাই থাকে, 4-5 জন বোর্ডের ইন্টারভিউর থাকে, তখন সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা মোস্ট ইম্পর্টেন্ট। জানা জিনিস তুমি কিন্তু পারবে না, মনে আসবে না, ভুল বলে দেবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ততমতো করতে গিয়ে ভুল বলে দিলে এরকম কিন্তু হয়। ধ্বনি, তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যা কিছু সেটা হয়ে গেল ধ্বনি। আর ধ্বনির যে লিখিত রূপ, ধ্বনিকে যখন আমরা লিখি, যখন ধরো অ বলছি মুখে, অটা যখন মুখে বলছি তখন সেটা ধ্বনি, আর অটা যখন আমরা লিখছি, খাতাতে লিখছি, তখন সেটা হলো কি? সেটা হলো বর্ণ। ওকে, মানে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ওকে, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে বর্ণের অলিখিত রূপ হচ্ছে ধ্বনি, এটা মাথায় রাখবে। 13 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ভাষার ইট কাকে বলা হয়? ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার ইট কাকে বলা হয়? বর্ণকে। 14 নম্বর প্রশ্ন, ভাষার স্বর বলা হয় কোনটিকে? ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ওকে, ভাষার ছাদ কাকে বলা হয়? ভাষার ছাদ বলা হয় বাক্যকে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলা ভাষার রীতি কয়টি ও কি কি? বাংলা ভাষার রীতি দুইটি, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা মানে কি? এই যে সে খেলিয়ে আছে বা সে খেলা করিতেছে, ঠিক আছে, আমি একটা চিঠি লিখিতেছি, এই যে, ঠিক আছে, আমায় বিশেষভাবে বাধিত করিবেন, থাকিব, এই যে এইগুলো হচ্ছে তোমার সাধু ভাষা, যেটা আগে কিন্তু তোমার লেখা হতো। ওকে, আর চলিত ভাষা কি? যেটা আমরা জেনারেলি কথা বলছি, যে আমার নাম শুভদীপ মণ্ডল, আমি মুর্শিদাবাদে থাকি, এইরকম আমি জাস্ট একটা জেনারেল একটা ইন্ট্রোডাকশন দিই, মানে যেটা একদম জেনারেলি আমরা কথাবার্তা বলি, ঠিক আছে। যেমন আমি তোমাকে এখন ক্লাস করাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল। আর সাধু ভাষা বলতে গেলে কি হবে, আমি তো এখন ক্লাস করাইতেছি, এরকম হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার সাধু ভাষার চলিত ভাষার মধ্যে তফাৎ। নেক্সট 17 নাম্বার দেখো, ভাষার মৌলিক অংশ কয়টি? না, ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, ভাষার আলোচ্য বিষয় কয়টি? 4টি। এগুলো মাথায় রাখতে হবে। ওকে, প্রয়োজন পড়লে খাতায় লিখে নিতে পারো। 19 নম্বর, বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। খুবই সহজ, বাংলা ভাষায় ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। যে সমস্ত ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর যে সমস্ত ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো বলা হয় স্বরধ্বনি, যেটা আমরা বাংলাতে পড়েছি কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তাই না? আর যে সমস্ত ধ্বনিগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য ধ্বনির সাহায্য নিতে হয়, সেগুলো হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, যেমন ক, খ, গ, ঘ এটসেট্রা। এগুলো আমরা ইংলিশে পড়ি কি? স্বরবর্ণ, তাই না? ভাওয়েল, কনসোনেন্ট, সেম পড়ি, তাই না? ভাওয়েল কয়টি আছে? 5টি আছে। এগুলো মনে রাখতে হবে ভাই, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। খুব সহজ জিনিস, কিন্তু ওই জায়গায় গিয়ে আটকে যাবে। ভাওয়েল কি? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। তোমাকে একটা বলেই দিল ইন্টারভিউ বোর্ডে যে একটা ডেমো ক্লাস করাও, ভাওয়েল কনসেন্ট একটা 3 এর বাচ্চাকে কিভাবে বোঝাবে, ডেমো ক্লাস করা। ওই টপিক থেকে তোমাকে ফট করে চলাকালীন এই টপিকে ধরো প্রশ্ন করলো তোমাকে, বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কয় প্রকার, এখান থেকে তোমাকে বললো ঠিক আছে, তো তুমি বললে, তো তুমি ভাওয়েল কনসেন্টের উপর তুমি একটা ডেমো ক্লাস করে দেখো আমাদের সামনে। এরকম ভাবে কিন্তু ওরা ইন্টারভিউ কিন্তু নেয়। সেহেতু সব সময় তোমাকে এক্সট্রা ডেটা কিন্তু সব সময় কিন্তু জানতে হবে। ওকে, নেক্সট দেখো
20 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে? সকলে জানি আমরা মোট 50টি কিন্তু বর্ণ আছে, 51টি ছিল, এখন কিন্তু কমে গেছে। ওকে, লিটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। নেক্সট দেখো, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। এগুলো মাস্ট বি নোটেড, এগুলো মাস্ট মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। মনে থাকে না ভাই, তখন তুমি হাত গুনে বলতে পারবে না ওদের সামনে, তার কারণ তোমাকে স্পিডলি প্রশ্ন করা হবে যে আমি দেখি তো কয়টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, অ আ হস্র দীর্ঘ হস্র দীর্ঘ রি লি এ, মানে এইভাবে আমি পরপর করে গুনে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না, লিটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে? আমি লি হয়তো বলে দিলাম, লিটা কিন্তু বাদ যাবে। ওকে, তাহলে কয়টি? 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। তাহলে 11 থেকে তুমি বাদ দাও, মানে 50 থেকে তুমি কত 11 বাদ দাও, তাহলে কত আসছে? 39। বুঝতে পারছো? একটা মনে রাখলে তুমি আরেকটা মনে রাখতে পারবে। তাহলে টোটাল কত বর্ণ আছে? 50টি, স্বরবর্ণ আছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এটা কিন্তু মাথা একদম গেঁথে নাও, ঠিক আছে? উদাহরণটাও কিন্তু বলে দেবে বলার সাথে, স্যার একটা স্বরবর্ণের উদাহরণ হচ্ছে অ আ, এরকম করে বলে দিল। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক খ, এরকম করে বলে দিলে, ঠিক আছে? তাহলে ভালো হবে ব্যাপারটা। নেক্সট দেখো, 23 প্রশ্ন কি বলছে, বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ। দেখো মৌলিক স্বরবর্ণ যেটা একটু আগে বললাম, মৌলিক স্বরবর্ণ দেখো কি আছে, অ আ হস্যই হস্যৌ এ এ ও, এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। ওকে, যেগুলো তোমার হচ্ছে ভাঙা যায় না। ওকে, নেক্সট দেখো, নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ, মাত্রা যেগুলোতে মাত্রা নেই, এই যে আমরা মাত্রা দিই না, এই যে ক লেখার সময় এই যে মাত্রা দিলাম, তারপরে ক লিখছি, তাই না? এই যে মাত্রাটা দিচ্ছি, ম লেখার সময় এইভাবে মাত্রা দিচ্ছি ময়ের মাথায়, এই যে এটাকে কিন্তু আমরা কি বলছি, এটাকে এই যে উপরে যেটা দিচ্ছি এটাই হচ্ছে তোমার মাত্রা। ওকে, তো প্রশ্নটা কি অ্যাক্স করেছে ভালো করে বুঝবে, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? যেগুলোতে মাত্রা নেই, দেখো এগুলো তুমি কি হাতে হাতে গুনে উত্তর দিতে পারবে না, তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো তার কি আছে, এ আছে, ওই আছে, ও আছে, ও আছে, ইং আছে, ইয় আছে, খণ্ডেত আছে, অনিশ্চর, বিসর্গ, চন্দ্রবিন্দু, মানে 10টি কিন্তু রয়েছে মাত্রাবিহীন বর্ণ। ওকে, এটা কিন্তু তোমার মাথায় রেখে দিতে হবে, মুখস্থ করে নিতে হবে একদম। নেক্সট দেখো কি বলছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রা মানে কি? মানে আধো, যেটা মানে অর্ধেক থাকে। যেমন আমরা যখন খ লিখি এরকম ভাবে লিখি না, খ এইভাবে লিখি, তাহলে এই দিকে দেখা একটা মাত্রা দিই, কিন্তু আমরা টোটালটা দিই কি? টোটালটা কিন্তু দিই না। এই যে যখন আমরা খ লেখার সময় কি এই জায়গা থেকে দিই? কখনোই দিই না আমরা, এই লাস্টে এইটুকুটা কিন্তু দিই, তাই না? তাহলে এগুলো হচ্ছে তোমার অর্ধবর্ণ। তাহলে কি হবে, বাংলা বর্ণমালায় অর্ধবর্ণ কয়টি রয়েছে? 8টি রয়েছে। মাথা রেখে দেবে। তাহলে মাত্রাবিহীন, মাত্রা নেই যেগুলো, সেগুলো হচ্ছে তোমাকে মানে তুমি ধরো বললে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি বলো তো, ঠিক আছে? তুমি বললে 10টি, তোমার ফট করে জিজ্ঞেস করবে উদাহরণ দাও, তখন তোমায় কিন্তু উদাহরণ দিতে হবে, ঠিক আছে? এ ওই ও এইগুলো তুমি শর্টকাটে মনে রাখতে পারো, খণ্ডের তো, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, ও শর্টকাটে মনে রাখতে পারো। এইগুলো হচ্ছে মাত্রাবিহীন। আর মাত্রা মানে অর্ধমাত্রা, যেগুলো অর্ধেক মাত্রা, যেমন কি রি আছে, খ আছে, গ আছে, মূর্ধন্য আছে, থ আছে, প আছে, ধ আছে, তালবস্য আছে, এইগুলো হচ্ছে। আর এই উচ্চারণগুলো কিন্তু ভুল করা, ঠিক আছে? তালবস্য, তালবস্য না, ওখানে বললে তোমাকে কিন্তু মিস্টেক ওরা ধরবে, সেহেতু কোনটায় কি বলা হয়, স্বরে অ, স্বরে আ, ঠিক আছে? সরি, কোনটাকে মূর্ধন্য বলে, ঠিক আছে? মূর্ধন্য অনেকে বলে, মূর্ধন্য কিন্তু হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু শিখে নিতে হবে। দন্তন্য, দন্ত্যান্ন বলে অনেকে, ঠিক আছে? দন্ত্যান্ন, এই উচ্চারণগুলো কিন্তু শিখতে হবে। দেখো এই ছোট ছোট জিনিসগুলো শেখার আছে, যে অ আ হস্র এই দীর্ঘ থেকে আবার কি ধরবে, ওখান থেকে তোমাকে কিন্তু বেড়াজালে আটকে দিতেও পারে। এমন এমন জায়গা আছে, যেটা ওরা মনে করে তোমাকে বেড়াজালে আটকে দেবো, তো ওখান থেকেই বেড়াজালে তোমাকে আটকে দিতে পারে, অ থেকে চন্দ্রমিল চাঁদ ওর মধ্যেই, ঠিক আছে? তাই বলে এমন বলছি না যে তোমাকে বলবে যে অ থেকে চন্দ্রমিল চাঁদ পর্যন্ত বলো, তাহলে তুমি তো ফেঁসে গেলে, তাই না? অনেকে দেখে মানে ছোটবেলায় মুখস্থ করেছো, বড় হয়ে দেখবে মানে গুলিয়ে যাবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তার কারণ ছোটবেলায় আমাদের ব্রেনের মেমোরি পাওয়ারটা অনেকটা স্ট্রং থাকে, আস্তে আস্তে আমাদের বোঝার ক্ষমতা বাড়ে, ক্রিটিক্যাল পাওয়ার বাড়ে, কিন্তু এই যে মেমোরি পাওয়ার, মনে রাখার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। ওদেরকে যত বয়স বাড়বে তত মেমোরি পাওয়ার কিন্তু লস হতে থাকে, ঠিক আছে? অনেক কিছু তুমি ভুলতে থাকবে, কিন্তু অল্প বয়সে দেখবে কত তুমি ছড়া মুখস্থ করে ফেলতে, ঠিক আছে? এটা মাথা রাখবে, কত ছড়া তুমি মুখস্থ করে ফেলতে। এখন তোমার ছড়া মুখস্থ করলে তোমার দেখবে খুব অসুবিধা হয়, দেখবে, ঠিক আছে? তো এতটুকু থাকছে আমাদের ক্লাস। পরবর্তীকালে আমরা আরও যে 25টা প্রশ্ন আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার, যে প্রাইমারি টেট এক্সামের জন্য যারা পড়তে চাও আমাদের কাছে, তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। মাত্র 300 টাকা প্রাইস রেখেছি আমরা, ঠিক আছে? অফারে কিন্তু আমরা 300 টাকা দিচ্ছি, এর থেকেও বেশি প্রাইস আছে। তারা মানে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য যারা পড়তে চাও তারা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? ব্যাচের প্রাইস অনেকটা বেশি আছে, 500 টাকা আছে, সেটা কিন্তু অফার তোমরা 100 টাকাতে পাচ্ছ, ঠিক আছে? খুবই কম দিচ্ছি, ঠিক আছে? সামনে দুর্গাপূজা আছে, সেহেতু এই
সাধারণত এখন 7 দিন কিন্তু তোমাদের অফার থাকবে। যারা, যারা চাও তারা কিন্তু স্ক্রিন নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু আমরা ক্লাসগুলো তোমাদের করাই। সাবজেক্ট ওয়াইজ টিচার আছে আলাদা, আলাদাভাবে প্রাইমারির জন্য এবং ইন্টারভিউর জন্য কিন্তু আমরা 2 থেকে 3 জন আমাদের থাকছে। ওকে, এখন আমরা থিওরি ক্লাস করাচ্ছি, ডেমো ক্লাস তোমাদের দিচ্ছি, প্র্যাকটিস করছো তোমরা। এরপরে আস্তে, আস্তে আমরা লাইভ ক্লাস করাবো তোমাদের যে লাইভ ডেমো যেগুলো হয় ইন্টারভিউর মতো, সেটা এখন শুরু হয়নি। আস্তে, আস্তে কিছুদিন তোমাদের শিখিয়ে পড়িয়ে নিই, তারপরে কিন্তু আমরা শুরু করব। যারা, যারা চাও আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হয়েছে ইন্টারভিউর জন্য, তারা কিন্তু জয়েন করতে পারো। খুব সুন্দরভাবে তোমাদের ক্লাস করানো হবে এবং তার সাথে সাজেস্টিভ প্রশ্ন কি ধরনের আসতে পারে সেই নোটসগুলো কিন্তু দেওয়া হবে এবং সমস্ত টপিকের যেগুলো থেকে ডেমো ক্লাস আসতে পারে সেরকম প্রায় 50টার মতো টপিক তোমাদের কিন্তু আমরা ক্লাস করাবো। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে? তোমাদের লাইক আমাদের খুব মোটিভেট করে যে না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তারপর তোমাদের সাথে তো আমাদের দেখতে পাচ্ছি না কারা, কারা ক্লাস করছো। জাস্ট ভিউজটা হয়, আমরা বুঝতে পারছি যে না এতজন ক্লাস করছে। কিন্তু কে ক্লাস করলো, কেমন লাগলো তাদের, ঠিক আছে? তারা বুঝতে পারলো কিনা সেটা তোমরা যদি কমেন্টে জানাও যে না স্যার ক্লাসটা বুঝতে পেরেছি, না স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমরা কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারি বা লাইক করলে বুঝতে পারি যে না তোমাদের ক্লাসটা ভালো লেগেছে বলেই হয়তো লাইক করেছো। এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি একটু হলেও উপকারে পাও। তার কারণ এই চ্যানেল তোমাদের আশা রাখছি তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আমরা থাকবো এবং তোমাদের প্রতিনিয়ত কিন্তু হেল্প করে যাব। অবশ্যই চ্যানেলটার ট্রাস্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। থ্যাংক ইউ। ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।